বাচ্চাদের দুধ খেয়ে, জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না, না রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন যখনই ধর্মের ওপরে আঘাত এসছে এবং সেই ধর্মকে যে অপমান করেছে সে পুরো পাতাল লোকে প্রবেশ করেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে হিন্দু এবং সনাতন ধর্মকে প্রতিনিয়ত এবং প্রতি ক্ষেত্রে আঘাত করে যাচ্ছেন, সেটাতে তার পাতাল লোকে যাওয়ার সময় হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা আর এখানে কংগ্রেসের পসিনা মমতা ব্যানার্জি, তিনি মোটামুটি বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়ে গেছে, যেহেতু তিনি ভারতবর্ষে আছেন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার তো পালানোর কোনো পথ নেই, কারণ তিনি হচ্ছেন সতী সাবিত্রী। এবং একটা জিনিস ভাবতে হবে যে তিনি বেতন নেন না। শেখ হাসিনা ওখান থেকে অনেক টাকা নিয়ে পালিয়ে এসেছিলেন এবং তার ছেলে মেয়ে অনেকেই আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কেউ নেই, তো তিনি পালিয়ে কোথায় যাবেন? তার সেখানে ফাঁসির আদেশ যখন কার্যকর হয়েছে, আমাদের দেশে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফাঁসির আদেশ কার্যকর হয়, তাহলে তিনি পালিয়ে কোথায় যাবেন? আজকেই ধর্মকে অপমান করা মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো এবং তাকে একটু ধনেপাতা দিয়ে বাটার চেষ্টা করব এবং পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে কেন মানুষ পালাচ্ছে সেটা নিয়েও কথা বলবো। তো চলো আর বেশি নামকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। রাম ঠাকুর মানে রাম বাবা, রাম ঠাকুর ওরা না। দেখো, একটা জিনিস তোমাদেরকে ভাবতে হবে যে সনাতন ধর্মটা কি। সেই ধর্মে যারা বাস করে, সেই ধর্মটাকে নিয়ে যারা বাঁচে, তারা হচ্ছে সব ধর্মকে সম্মান করে চলে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কোন ধর্মকে নিয়ে বাঁচেন যেখানটায় তার রাম নাম শুনলে পিত্তি পুরো জ্বলে যায়? আসলে কংগ্রেসের আদর্শ অনুপ্রাণিত এবং কংগ্রেসের পায়খানা থেকে সৃষ্টি আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলছেন রামদেব বাবার দুধ খেয়ে। আরে রামদেব বাবা তোমার কি ক্ষতি করেছে এবং রামদেব বাবা তোমার কোন পাকা ধানে মই দিয়েছে যে তুমি আজকে রামদেব বাবার পেছনে পড়েছো? এতটুকু লজ্জা শরম কি আছে তোমার, নাকি সেটাও লোক পেয়েছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কখন কি বলে ফেলছেন এই এসআইআর আবহে, আসলে তার মাথা পাতা সব খারাপ হয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গে যে তার যে ভাইপো এবং ভাইরা যারা কাউন্সিলর আছে, তারা এখন বিল্ডিং বানালে সেই বিল্ডিংগুলোতে কাজ করবে কারা? কম পয়সায় এই যে কলকাতায় প্লেট পেপার এগুলো পড়বে, সে তারা কারা? এটা তোমাদেরকে বুঝতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন বিশাল টেনশনে আছেন এবং অনেক ভার বকছেন। মাদারের বাচ্চা রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না। বলি পিসি, বিজেপি তো রামদেব বাবার দুধ খেয়ে রাজনীতি করছে, কিন্তু একটা জিনিস হচ্ছে কি বলতো, যে অভিষেক ব্যানার্জি কার দুধ খেয়েছিল যে সে 2 বছর বয়স থেকে দিদিকে মারলে কেন, জবাব চাই জবাব দাও, এই কথাটা বলতে চাইছিল। তো আমার সাদা মনে একটাই প্রশ্ন, এর ব্যতীত আর কোনো প্রশ্ন নেই। একটা প্রশ্ন হচ্ছে কি যে তোমার এই যে ভাইপো অভিষেক ব্যানার্জি, তাকে কে দুধ খাইয়েছিল এবং সে কোন বলে বলিয়ান হয়ে পতাকা নিয়ে ঘুরছিল তৃণমূলের, যে দিদিকে মারলে কেন জবাব চাই? কাকে জবাব চাইছিল এবং কিসের রাজনীতি করেছিল? এই রাম ঠাকুর বা রামদেব, আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলভাল অনেক কিছু বলার পরে তিনি সেই কথাটাকে ঢাকা দেওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি বুঝতে পারেন না যে তিনি যেটা বলেন সেটা তার মনের কথা। আসলে না, কোনো একটা কিছু বলতে গেলে সে কথাটা তার বেরিয়ে যায় মুখ থেকে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি একটা কথাই বলতে চাই যে আপনার রামকে নিয়ে এত কেন সমস্যা? আপনি কি ভারতবর্ষের ধর্মগ্রন্থকে মানেন না, না ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মটাকে সহ্য করতে পারেন না? হয়তো সেটাই হতে পারে, কারণ ভোটের জন্য লোক দেখানো, মন্দিরে পুজো দিতে যাওয়া, আবার আপনার যাওয়া ইফতারের পার্টি, সেগুলো নিয়ে একটুখানি মানুষের মনে সন্দেহ আছে। আসলে আপনি কি ডবল মিক্সের আচার নাকি? আসলে ইনি যে দোগলাবাজিগুলো করেন না, মানে আমি সেই রামদেব বাবার কথা বলেছি, রামকে কিছু বলিনি, তো এটা কিন্তু প্রথম নয়। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি পাল্টিবাজও খুব ভালো পারেন। নাটক কম করো প্রিয়। এখনো পর্যন্ত হিন্দু সনাতনী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি যে তোমরা অন্তত নিজের ভুলটা নিজেরা বুঝতে পারো। বারবার এই সনাতন ধর্মকে ছোট করা, এটা কি তোমাদেরও শুনতে ভালো লাগে? এই মুখ্যমন্ত্রীকে রেখে তোমরা পশ্চিমবঙ্গটাকে কি মুসলিম রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছো? এই তৃণমূলে থাকা এখনো পর্যন্ত হুমায়ুন কবির, সে বাবরি মসজিদের প্রতিস্থাপনা করছে মুর্শিদাবাদে, আবার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিউ টাউনে দুর্গাঙ্গন করছেন। বলি এখানটায় কি ধর্ম নিয়ে সব কিছুই চলবে? মানে মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে, কোথায় কি হবে সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই কি করে ঠিক করে ফেলেন সেটাই তো বুঝতে পারি না। সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, শিক্ষা, স্বাস্থ্য এবং আইন ব্যবস্থা সব জায়গাতেই লাগাও না, আইটি সেক্টরের উন্নতি আনো। যেরকম করে ব্যাঙ্গালোর এগিয়ে যাচ্ছে সেরকম করে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাও। সেগুলো না করে তোমরা মন্দির প্রতিস্থাপন করছো, প্রসাদ বিতরণ করছো, কোটি কোটি টাকা খরচা করছো মানুষের ট্যাক্সের টাকা। জনতা মাফ নেই করেগি। আমরা এখানে আসছিলাম কিভাবে, তখন আমরা সরাইতে আসছিলাম, ওই ধানাখালি দিয়েছিলাম, ওই তো সেক্টর 5 ছল্লেকে বাস করতাম, ওখানে ঝুবড়ি বান্ধে ওখানেই থাকতাম। এই টাকাগুলো তোমাদের কোন মায়ের ভাতার রেখে গেছিল যে এই টাকাগুলোকে সবসময় তোমরা
খোলাংখুচির মতো এদিক ওদিক ছুঁড়ে ফেলছো, মানুষকে 500 টাকা 1000 টাকার হাড্ডির মতো করে ছুঁড়ে ফেলে দিচ্ছ, বলছো তোরা এটা নে, দিয়ে আমাকে ভোট দে। বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে বলছো এই নে লক্ষ্মী ভাণ্ডার, তোরা ভোট দে আমাকে। এই করে করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোটামুটি পশ্চিমবঙ্গটাকে রসাতলে দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। আসলে দোষ কিন্তু এনার নয়, মেন দোষ হচ্ছে এনাকে যারা ভোট দিয়েছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দোষ। আজকে পশ্চিমবঙ্গ শেষ হওয়ার পেছনে ইনার অবদান কিন্তু অনস্বীকার্য। এই যে এর আগে সিপিএম দলটা ছিল, তখন তারা ক্ষমতায় থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বাংলাদেশিতে ভরে গেছে। 2002 সালের পর থেকে আর কোনো এসআইআর হয়নি। তো যখন 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন, তখন সে বাংলাদেশিগুলো গায়েব হয়ে গেল। তো একটা কথা আমি বলতে চাই, এখন যারা কেন্দ্রীয় বাহিনীকে, কেন্দ্রকে দোষ দিচ্ছে যে কেন্দ্র সরকার থাকাকালীন কি করে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেল, তো এখানটা আমার একটাই প্রশ্ন, যে যখন সিপিএম সরকার গেল তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কটা জায়গায় অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের গ্রেপ্তার করিয়েছেন? কারণ তখন তো এসআইআর কোনো বালাই ছিল না। সেটাই তো পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছে, যে সিপিএম সরকার যাবার পরে আপনি কতগুলো লোককে অ্যারেস্ট করেছিলেন বাংলাদেশিকে? সেটা আপনি করবেন না আমি জানি, তার কারণ হচ্ছে ওরা হচ্ছে আপনাদের ভোট ব্যাংক। আর আপনার ভাইদের এই যে মাল্টি কমপ্লেক্স বিল্ডিংগুলোর ভেতরে কাজ করার জন্য সস্তার মজুর। ये बड़ी अच्छी बात कही आप। তো এখানে আপনাদের ডকুমেন্ট হয়েছে? ডকুমেন্ট মানে ওই আমাদের একটা আধার কার্ড জিনিস খালি, আর কিছু হয়নি। ভোটার কার্ডটা অন্যদের বাবা ওইটা নাপছে, ওইটা আমি জানি না কাজ হয়েছে কি না হয়েছে আমি জানি। আমার কি হয়েছে আমি বলছি না, ওই আধার কার্ড হয়েছে খালি, আর কিছু না। যতদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছে এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সাধারণ মানুষকে ভয় দেখিয়ে গেছেন, এবং তার সেই ভয়ে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকাগুলো সেখানটায় ভরে গেছে জনগণে। বাংলাদেশের জনগণরা সেখান থেকে পালাতে চাইছে। এই যে পশ্চিমবঙ্গের রোহিঙ্গাগুলো, এরা যখন বাংলাদেশে যাওয়ার জন্য উপস্থিত হয়েছে, সেখানটায় সাংবাদিকেরা গিয়ে বলছে যে আপনারা কি কোনো সরকারি সুযোগ সুবিধা পান, আপনাদের আইডেন্টি কার্ড আছে? তখন বলছে হ্যাঁ আছে, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এই কথাটাই আমি জিজ্ঞাসা করতে চাই, যে আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় এই নকল আধার কার্ড, নকল ভোটার কার্ড, বাপের জায়গায় শ্বশুর, শ্বশুরের জায়গায় বাপ, এগুলো হচ্ছে? আসলে আপনারও তো পারিবারিক জীবনে অনেক কিছুর প্রবলেম আছে। তার কারণ দীপক ঘোষের বইতে লেখা আছে, রঞ্জিত ঘোষ নামক যে অভদ্র ছোটলোক মানুষটা, তিনি একজন নারীকে বিয়ে করেছিলেন, এবং সেই নারী আজকে পশ্চিমবঙ্গের ধ্বংসের কারণ হিসেবে উঠে আসছে। তো এদের কাছে এই ভোটার কার্ড, আধার কার্ড এগুলো এলো কীভাবে, বা এগুলো করিয়ে দিল কে? পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা, পশ্চিমবঙ্গের মানুষের কষ্টের টাকা, সেই টাকাগুলো নিয়ে আজকে রোহিঙ্গারা পালাচ্ছে, সেই টাকাগুলো ধ্বংস করছে আজকে এই রোহিঙ্গা। পশ্চিমবঙ্গের অর্থনীতি ধ্বংসের পেছনে এই রোহিঙ্গাদের অবদান প্রচুর পরিমাণে আছে। আমি একটা কথা বলতে চাই মুখ্যমন্ত্রীকে, যে আপনি তো চিৎকার করে করে বলেন যে এসআইআর এটা হচ্ছে এনআরসি করার নতুন একটা কৌশল। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বারবার এই এসআইআরের বিরোধিতা করছেন। তাহলে যে সীমান্তে যত ভিড় আছে, এই ভিড়গুলোকে আর কারা? এরা কি মুখ্যমন্ত্রীর মা না বাপেরা? এরা যে আজকে এখানটায় এত ভিড় করেছে কিসের জন্য? পশ্চিমবঙ্গে যদি কোনো রোহিঙ্গা না থেকে থাকে, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী না থেকে থাকে, তাহলে আজকে এই মানুষগুলো কোথা থেকে এলো? এরা কি উড়ে এসছে নাকি? এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র ভোটের লোভে পশ্চিমবঙ্গের মানুষের জীবন এবং পশ্চিমবঙ্গের মানুষের সাথে খেলে চলেছে প্রতিনিয়ত। এদের আসলে রক্তেরই দোষ আছে, কারণ এই দোষগুলো পশ্চিমবঙ্গের মানুষের দেখা উচিত। এদের মতো ছোট লোক, অভদ্র মানসিকতা আর পশ্চিমবঙ্গে কারোর হয়তো নেই। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे। আমি থাকতাম হাওড়া জেলা ডোমজুর থানা। ডোমজুর থানা? হ্যাঁ। কি করতেন ওখানে? ওই দিন মজুরি করতাম, ওই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাজ এইসব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিমবঙ্গের বহু জায়গায়, মেদিনীপুর থেকে শুরু করে প্রতিটা জায়গাতেই এই বাংলাদেশি রোহিঙ্গারা এসে তাদের নিজেদের আস্তানা গড়ে তুলেছে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি, তার ভাইপো, তারা বিশাল আতঙ্কে আছে বলে পশ্চিমবঙ্গের মানুষ দাবি করছেন। এবং প্রদীপ কর নামে একটা মানুষ যখন মারা গেছিল, তখন ভাইপো চিৎকার করে করে বলেছিল এটা খুব অন্যায় হচ্ছে, এটা খুব খারাপ, এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তোমরা কখনো কোনো দিন একটা রেপ হলে পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে কখনো কোনো কথা বলতে শুনবে না, বা একটা পোস্ট করতে শুনবে না। একটা বিএলও মারা গেছে, সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পোস্ট করছে যে অনেক দুঃখের খবর, অনেক কষ্টের খবর, এর জন্য ইলেকশন কমিশন দায়ী। আমরা মেনে নিচ্ছি ইলেকশন কমিশন এর জন্য দায়ী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি যে এক একটা থানাতে 4 জন করে অফিসার দিয়ে আপনি যে পুরো একটা এলাকা তাদের উপরে দায়িত্ব দিয়েছেন, তারা কি কাজগুলো পারছে? পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে কি টিচার আছে? নাকি পশ্চিমবঙ্গের এই যে সরকারি যারা অফিসে কাজ করে তাদের কি পুরোপুরি যতজন স্টাফ থাকার কথা আছে? কতদিন কোনো নিয়োগ হয়নি? বন দপ্তরে লোক আছে? এগুলোর উত্তর আছে। তারা কীভাবে কষ্টে কাজ করছে, তারা কেউ মারা যাচ্ছে, বেঁচে আছে? বা যখন একটা স্কুলের টিচার, সে যখন চাকরি হারিয়ে মারা গেল, সুবল সরেন মনে আছে? তার সময় তো কোনো দিন পোস্ট করতে দেখিনি। আসলে না, নোংরা রাজনীতি আর নোংরা মানসিকতা, নোংরা চরিত্রের এই মুখ্যমন্ত্রী, তিনি শুধুমাত্র তার নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝেন না। তিনি ক্যামেরার সামনে এসে বলেন আমি মাইনে নিই না, আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভাবছি। এই হচ্ছে ভাবার তার উদাহরণ। এখনও পর্যন্ত যদি হিন্দুরা, বাঙালিরা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দারা, যারা পশ্চিমবঙ্গের সত্যিকারের বাসিন্দা, তারা যদি এখন মুখ্যমন্ত্রীকে নিয়ে না ভাবো, তাহলে
তোমাদের কপালে খুব দুঃখ আছে। এর পরের যে দুঃখটা না, তোমরা চোখের সামনে বসে থাকবে, তোমাদের ছেলে মেয়েকে ধ্বংস হতে দেখবে এই মুখ্যমন্ত্রীর এই যে পাতানো ভাইদের হাতে। কারণ বাংলাদেশিরা পুরোপুরিভাবে ভরে গেছে। যখন শুভেন্দু অধিকারী 1 কোটি নাম বাদ যাওয়ার কথা ঘোষণা করলেন, তখন অভিষেক ব্যানার্জি চিৎকার করে করে বললো শুভেন্দু অধিকারী কী করে জানলো, এটা তো বিজেপির চক্রান্ত। তারপর যখন অভিষেকের পিসি আমাদের মমতা, সে যখন বললো যে না 2 কোটি নাম বাদ যাবে, তখন অভিষেক আবার চুপ। অভিষেক আবার সেটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেল। দেখো, মেলা খেলা পুজো এই করে করে মোটামুটি পশ্চিমবঙ্গের অর্থনীতিটা টিকে আছে। এবার এগুলো যদি ধ্বংস হয়ে যায় বা পশ্চিমবঙ্গে যদি রোহিঙ্গারা চলে যায়, তো হয়েই গেল, পশ্চিমবঙ্গের অর্থনীতি শেষ হবার দিন ঠিক চলে আসছে। আর বেশি দিন বাকি নেই। এবার তোমরা বিচার করো এই মুখ্যমন্ত্রীকে ভোট দেবে নাকি তোমরা নিজেদের সরকার নিজেরা গড়বে। শাবাশ বেটা, বহুত বড়িয়া। কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে এলাম। 15 বছর আগে? এখানে কোথায় থাকতেন? ধনী মাজারপাড়া। হ্যাঁ, নিউ টাউন থানা। নিউ টাউন থানা। ও কি করতেন ওখানে? ওখানে কাজকাম করতাম, বাসা বাড়ি। ও, এখন কি দেশে ফিরে যাচ্ছেন? 15 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, তার আশীর্বাদে এরা এখানটা এসে আস্তানা গড়েছিল। এবার এই আস্তানা গড়ার পরে তৃণমূলের যে নেতারা আছে বা বিএলওরা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে মোটামুটি সবার আধার কার্ড ভোটার কার্ড করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার ওরা বাংলাদেশ থেকে যতটুকু টাকা নিয়ে এসেছিল এখানে, সে টাকাগুলোকে ভাঙিয়ে এদের হাতে দিয়েছে এবং এরা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে নিজেদের বাপের ছেলের মতো কাজ করেছে। সবাইকেই এরা ভোটার কার্ড, আধার কার্ড এবং কি ঘরটাও বানিয়ে দিয়েছে, ঝুপড়ি করার জন্য জায়গা দিয়েছে সল্টলেকে, বিভিন্নভাবে এনাদেরকে হেল্প করেছে। যে পশ্চিমবঙ্গের এই যে তৃণমূল সরকার, এটা কিন্তু সত্যি মানবিক সরকার। কেন বলছি এবার তোমরা প্রশ্ন করবে যে এটা তাহলে কেন বলছো? কারণ একটাই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বাংলাদেশি হোক কি পাকিস্তানি হোক, সবাইকে আশ্রয় দিতে রাজি আছেন। সবাই মানুষ, দেখো সবার উপরে মানব ধর্ম, তার উপরে আর কিচ্ছু নেই। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অনুপ্রেরণা এইসব লোককে রেখেছিলেন, যারা বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের লোকের বাড়িতে কাজ করে সে টাকা নিয়ে বাংলাদেশে যেত। এখানে কিন্তু কোনো অর্থনীতির কোনো কিছু। এসআইআর আতঙ্কে অনেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। আমি দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে এ বিষয়ে 2-1টি ছবি বোধহয় অন্য জায়গার ছবি দিয়ে একটা ক্যাম্পেইন করার চেষ্টা হয়েছিল। বলছি ওরা তো ঢুকেছিল 15 বছর আগের কথা বলছে, মানে যখন কংগ্রেস সরকার ছিল ক্ষমতায়, তখন এই যে বাংলাদেশিরা যাদের মায়ের ভাতার ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে পারছো না, বা রাহুল গান্ধীর মুখে দুটো চড় মেরে তাকে জিজ্ঞাসা করতে পারছো না যে তোর বাপ মারা এদেরকে কেন ঢুকিয়েছিল? এটা তো তাহলে রাহুল গান্ধীর দোষ। হোম মিনিস্ট্রিতে তখন তো মনমোহন সিংয়ের সরকার ছিল, তখন তো বলা উচিত ছিল। কুণাল বাবু উনি সবসময় নিজেকে আড়াল করার জন্য বহু বড় বড় কথা বলবেন। আর একটা জিনিস হচ্ছে কি, চুরি করা এবং জেল খাটা মানুষের মুখ থেকে কথা শুনতে আমাদের অন্তত ভালো লাগে না, আমাদের রুচিতে বাঁধে। কারণ আমাদের পারিবারিক শিক্ষাতে চুরি শব্দটা নেই। আর এরা হচ্ছে বড় বড় চোর, তৃণমূলের ডাকাত দলের সদস্য এরা। এবারে বুঝতে হবে কুণাল বাবুর অনেক মনে প্রশ্ন জেগেছে যে কোথা থেকে ঢুকলো। বলছি তোমরা যে বাপের সাথে গঠবন্ধন বেঁধেছো, ইন্ডিয়া জোট বানিয়েছো, সেই জোটে তো কুত্তা মুতে দিয়ে চলে গেছে। তো সেই জোটের যিনি শরিক রাহুল গান্ধী, তার মাকে গিয়ে জিজ্ঞাসা করো যে ওই লোকগুলোকে ঢোকালো কী করে। তদন্ত তো হওয়া উচিত। প্রথমে তদন্ত হওয়া উচিত সারদা মামলায়, যে কুণাল ঘোষ কত টাকা ঝেড়ে দিয়ে এতদিন জেল কেটে এসছে, বা যত লক্ষ টাকা ঝেড়েছে তত লক্ষ দিনই নাকি জেলে রাখা দরকার। সেটাই বলতে চাইছিলাম আর কি, আর কিচ্ছু না। এই চোর, চিটিংবাজ এবং হারামখোর এই লোকগুলোকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও এবং হাইপও করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।